হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা সলভ করবো ক্লাস 9 এর জীবন বিজ্ঞান অর্থাৎ সাঁতরা প্রকাশনের যে নিউ আপডেটে তোমাদের বইটা আছে অর্থাৎ ডাক্তার দুলাল চন্দ্র সাঁতরা বই। তো এই বইটার আজকে আমরা 5 নম্বর চ্যাপ্টারের 2 এর অর্থাৎ সি দাগের কোশ্চেনগুলো সলভ করে নেবো। কারণ এর আগে আমরা একের কোশ্চেন সলভ করে নিয়েছিলাম, তো যারা দেখোনি তারা প্লে লিস্টটিকে দেখে নিতে পারো। তো চলো শুরু করি। আর দাদার চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখো 5 নম্বর চ্যাপ্টার অর্থাৎ পরিবেশ ও তার সম্পদ। তো এই চ্যাপ্টারটার আজকে আমরা সি দাগের কোশ্চেন অর্থাৎ 2 মার্কসের কোশ্চেনগুলো সলভ করে নেবো। তো তোমরা চলে আসো তোমাদের বইয়েরই 149 নম্বর পেজে। দেখো এখানে আমরা এই সি দাগের অর্থাৎ সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন এই কোশ্চেনগুলো আজকে সলভ করবো। তো 1 নম্বর কোশ্চেন কি আছে, জীব সম্প্রদায় কাকে বলে। তো এই কোশ্চেন উত্তরটা আমরা 129 নম্বর পেজে পেয়ে যাবো। তো দেখো এই হচ্ছে জীব সম্প্রদায়। তো তোমাদের লিখতে হবে এইখান থেকে এইটুকু। সবার প্রথম উপরে পয়েন্ট করবে জীব সম্প্রদায় যখন উত্তর লিখবে, অর্থাৎ তোমরা খাতা নিয়ে অবশ্যই বুঝবে যখন ভিডিওটা দেখছো, ঠিক আছে। তো নোট করে নেবে সুন্দর করে, কারণ নোট করে নিলে পড়তে খুব সুবিধা হয়, তাই তো। তো সবার প্রথমে কি করবে, উপরে পয়েন্ট করবে জীব সম্প্রদায়, তারপর লিখবে তার আন্ডারে একটি বসতি স্থানের বিভিন্ন প্রকার পপুলেশন মিলিত হয়ে যে সংগঠন গড়ে তোলে তাকে কমিউনিটি বা জীব গোষ্ঠী বা জীব সম্প্রদায় বলে। তো এটুকু লিখে নিলে উত্তর কমপ্লিট। এবার দেখো 2 দাগের কোশ্চেন। 2 দাগের কোশ্চেন কি বলছে, খাদ্য শৃঙ্খল কাকে বলে। তো এই কোশ্চেন উত্তরটা আমরা 133 নম্বর পেজে পেয়ে যাবো। দেখো এই হচ্ছে খাদ্য শৃঙ্খল। তো তোমাদের এইখান থেকে এটুকু লিখতে হবে। সবার প্রথমে পয়েন্ট করবে খাদ্য শৃঙ্খল, তার আন্ডারে লিখবে উৎপাদক থেকে ক্রম পর্যায়ে খাদ্য খাদক সম্পর্কযুক্ত বিভিন্ন প্রাণী গোষ্ঠীর মধ্যে খাদ্য শক্তির একমুখী প্রবাহে ক্রমিক পর্যায়কে খাদ্য শৃঙ্খল বলে। তো এইখান থেকে এটুকু লিখতে হবে আর উপরে পয়েন্ট করতে হবে খাদ্য শৃঙ্খল, ঠিক আছে। এবারে দেখো 3 দাগের কোশ্চেন কি বলছে, পপুলেশন কি। তো এই কোশ্চেনের উত্তরটা আমরা 128 নম্বর পেজে পেয়ে যাবো। পপুলেশন কাকে বলে, তো সবার প্রথমে এইভাবে পয়েন্ট করবে উপরে পপুলেশন, তার আন্ডারে লিখবে একই স্থানে বসবাসকারী একই প্রজাতিভুক্ত জীবগোষ্ঠী বা খুবই নিকট সম্পর্কিত জীবগোষ্ঠী যাদের মধ্যে জিনের আদান প্রদান ঘটে তাদের পপুলেশন বলে। তো এইখান থেকে এটুকু লিখে নিলে উত্তর কমপ্লিট। আর উপরে অবশ্যই পপুলেশন পয়েন্টটা করবে, ঠিক আছে, যখন উত্তর লিখবে। পরীক্ষার খাতাও সেম এইভাবেই লিখবে। নেক্সট কোশ্চেন অর্থাৎ 4 দাগের কোশ্চেন কি বলছে, প্রাকৃতিক সম্পদ কাকে বলে। তো এই কোশ্চেন উত্তরটা আমরা 136 নম্বর পেজে পেয়ে যাবো। তো দেখো এই হচ্ছে প্রাকৃতিক সম্পদ। তো তোমাদের এইখান থেকে এটুকু লিখতে হবে। সবার প্রথম উপরে পয়েন্ট করবে প্রাকৃতিক সম্পদ, তার আন্ডারে লিখবে পৃথিবীর যে সমস্ত জড় পদার্থ এবং জীবসমূহ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মানুষের অভাব পূরণে এবং কল্যাণ সাধনে ব্যবহৃত হয় তাদের প্রাকৃতিক সম্পদ বলে। তো এইখান থেকে এটুকু লিখে নিলে উত্তর কমপ্লিট। আর অবশ্যই ওপরে প্রাকৃতিক সম্পদটা পয়েন্ট করে নেবে যখন তোমরা খাতায় নোট করবে। নেক্সট কোশ্চেন দেখো 5 নম্বর কোশ্চেন অর্থাৎ পপুলেশন কাকে বলে। তো এই কোশ্চেনের উত্তরটা আমরা 128 নম্বর পেজে পেয়ে যাবো। কোশ্চেনটা অ্যাকচুয়ালি 3 নম্বর কোশ্চেনটা আবার রিপিট হয়েছে। তো যাই হোক, এইভাবে লিখবে পপুলেশন পয়েন্ট করবে, যেভাবে লিখে দিয়েছি এইভাবে লিখবে পপুলেশন পয়েন্ট করবে, তারপরে এখান থেকে এটুকু লিখে দেবে। তো এটুকু লিখলেই উত্তর কমপ্লিট। কি লিখবে, পপুলেশনের নিচে অর্থাৎ পপুলেশন পয়েন্ট করবে, তার নিচে লিখবে একই স্থানে বসবাসকারী একই প্রজাতিভুক্ত জীবগোষ্ঠী বা খুবই নিকট সম্পর্কিত জীবগোষ্ঠী যাদের মধ্যে জিনের আদান প্রদান ঘটে তাদের পপুলেশন বলে। তো এটুকু লিখে নিলে উত্তর কমপ্লিট। 4 নম্বর কোশ্চেন, মৎস্য চাষ কি। তো এই কোশ্চেন উত্তরটা আমরা 140 নম্বর পেজে পেয়ে যাবো। দেখো এই হচ্ছে মৎস্য চাষ। তো তোমাদের এইখান থেকে এটুকু লিখতে হবে। সবার প্রথমে এইখানে যেভাবে পয়েন্ট করা আছে সেভাবে পয়েন্ট করতে হবে, লিখতে হবে মৎস্য চাষ। তার আন্ডারে লিখতে হবে যে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছের প্রজনন পালন সংরক্ষণ প্রয়োজনে ব্যবহার করা হয় তাকে মৎস্য চাষ বা ফিশারি বলে, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে এটুকু লিখে নিলে উত্তর কমপ্লিট। আর তার আগে অবশ্যই পয়েন্ট করে নেবে। নেক্সট কোশ্চেন হচ্ছে 7 নম্বর, কি বলছে, খাদ্যজাল কাকে বলে। তো এই কোশ্চেন উত্তরটা আমরা 134 নম্বর পেজে পেয়ে যাবো। তো দেখো এই হচ্ছে খাদ্যজাল বা খাদ্যজালক একই, ঠিক আছে। সবার প্রথমে পয়েন্ট করবে খাদ্যজাল, তারপরে লিখবে একটি বাস্তুতন্ত্রের মধ্যে বিভিন্ন খাদ্য শৃঙ্খলের সাংগঠনিক এককগুলি বিভিন্নভাবে একে অপরের ওপর নির্ভরশীল হয়ে জটিল জালকাকার সম্পর্ক সৃষ্টি করে তাকে খাদ্য জাল বলে বা খাদ্য জালক বলে, ঠিক আছে। তো এখান থেকে এটুকু লিখে নিলে উত্তর কমপ্লিট। 8 নম্বর কোশ্চেন কি আছে, পরিপোষক চক্র কাকে বলে। তো এই কোশ্চেন উত্তরটা আমরা 135 নম্বর পেজে পেয়ে যাবো। তো দেখো এই হচ্ছে পরিপোষক চক্র। তো তোমাদের এইখান থেকে এটুকু লিখতে হবে। সর্বপ্রথম উপরে পয়েন্ট করবে যে পরিপোষক চক্র, তার আন্ডারে লিখবে বিভিন্ন মৌলিক উপাদান সি কমা এস কমা ও কমা এন কমা পি কমা কে কমা এন এ কমা
এমজি কমা এফি কমা আই কমা সিউ কমা এমএন কমা এমও ইত্যাদি সংযোগে জীবদেহ গঠিত হয়। এই মৌলগুলি জীবকোষে প্রোটোপ্লাজম গঠনে গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। এদের পরিপোষক বা নিউট্রিয়েন্ট বলে। তো নেক্সট কোশ্চেন অর্থাৎ 9 দাগের কোশ্চেন কি বলছে, সিন ইকোলজি কাকে বলে? তো এই কোশ্চেন উত্তরটা যেহেতু তোমাদের বইতে নেই সেই কারণে আমি একটা খাতা লিখে নিয়েছি। দেখো এই হচ্ছে সিন ইকোলজি কাকে বলে। 9 নম্বর কোশ্চেনটা এখানে আমি টুকে নিয়েছি, সিন ইকোলজি কাকে বলে। তো এই কোশ্চেন উত্তরটা আমরা কি লিখেছি, তো এখানে পয়েন্ট করবে, আমি পয়েন্ট করিনি যে সিন ইকোলজি পয়েন্ট করবে, তার আন্ডারে লিখবে নির্দিষ্ট বাস্তুতন্ত্রের অন্তর্গত বিভিন্ন জীব প্রজাতির সঙ্গে পরিবেশের আন্তঃক্রিয়া সমন্বয় আলোচনাকে সিন ইকোলজি বলে। উদাহরণ দিয়ে দিবে, অবশ্যই পয়েন্ট করে উদাহরণ দেবে, পুকুরের বাস্তুতন্ত্র, অরণ্যের বাস্তুতন্ত্র, ঠিক আছে। আর এই উদাহরণ কথাটা কিন্তু অবশ্যই তোমরা কালো কলম বা ব্লু পেন ইউজ করবে। আমি লাল কালি ইউজ করছি, অবশ্যই পরীক্ষার খাতা কোনো সময় লাল কালি ইউজ করতে নেই, ঠিক আছে। নেক্সট কোশ্চেন অর্থাৎ 10 দাগের কোশ্চেন কি বলছে, হাইড্রোফাইট উদ্ভিদ কাকে বলে? এর দুটি বৈশিষ্ট্য লেখো। তো এই কোশ্চেনের উত্তরটা তোমাদের বইতে নেই, সেই কারণে আমি অন্য একটা বই থেকে লিখে নিয়েছি, তো তোমরা দেখে নাও। দেখো এই হচ্ছে 10 নম্বর কোশ্চেন, আমি এখানে টুকে নিয়েছি, হাইড্রোফাইট উদ্ভিদ কাকে বলে, এর দুটি বৈশিষ্ট্য লেখো। তো উত্তর আমি লিখেছি কি, প্রথমে তোমরা অবশ্যই এখানে পয়েন্ট করবে হাইড্রোফাইট উদ্ভিদ। আমি এখানে হাইড্রোফাইট উদ্ভিদ এই কথাটা কিন্তু পয়েন্ট করিনি, ঠিক আছে। ওই পয়েন্টের আন্ডারে লিখবে হাইড্রোফাইট উদ্ভিদ হলো সেই সব উদ্ভিদ যা জলে বাস করে এবং তাদের চারপাশের সঙ্গে সামঞ্জস্য করে। তারা হাইড্রিলার মতো জলের মধ্যে সম্পূর্ণভাবে নিমজ্জিত থাকে, বা এই উদ্ভিদের বেশিরভাগ জলের নিচে থাকে। তারপর নিচে উদাহরণ অবশ্যই পয়েন্ট করবে, আর এটা তোমরা কালো কালি দিয়ে পয়েন্ট করতে পারো, বা আমি যেহেতু কালো কালি দিয়ে উত্তরটা লিখেছি, তো সেই ক্ষেত্রে আমার এটা ব্লু কালি দিয়ে লেখা দরকার ছিল পয়েন্টটা, কিন্তু আমি লিখিনি, আমি লাল কালি ইউজ করেছি এই কারণে যাতে দেখতে সুন্দর হয়। তো তোমরা অবশ্যই এখানে কালো কালি যদি পয়েন্ট করো তাহলে এটা ব্লু কালি ইউজ করবে, বা একই কালার ইউজ করতে পারো, সেটা তোমাদের ব্যাপার। তো সবার প্রথমে উদাহরণ পয়েন্ট করবে, উদাহরণ পয়েন্ট করার পর ওইখানে লিখবে ওয়াটার লিলি কমা পদ্ম ইত্যাদি, ঠিক আছে। এগুলো হচ্ছে হাইড্রোফাইট উদ্ভিদ। এবার বৈশিষ্ট্য, হাইড্রোফাইট উদ্ভিদ যে আছে এর দুটি বৈশিষ্ট্য লিখতে বলছে। তো বৈশিষ্ট্য পয়েন্ট করলাম কি, 1 নম্বর পয়েন্ট হচ্ছে সমতল পাতা। তো এর আন্ডারে লেখা আছে কি, এই উদ্ভিদের সমতল পাতা উদ্ভিদকে জলে ভাসতে সাহায্য করে। 2 নম্বর হচ্ছে পালকযুক্ত শিকার। এই পয়েন্টের আন্ডারে লিখবে হচ্ছে যেহেতু গাছগুলি জলে থাকে তাই এই উদ্ভিদের শিকড়গুলি পালকযুক্ত, ছোট এবং বায়ু থেকে জল অক্সিজেন গ্রহণ করার জন্য এইরকম হয়েছে। তো এই পর্যন্ত লিখে নিয়ে আমাদের উত্তর কমপ্লিট। দেখো 12 দাগের কোশ্চেন কি বলছে, বাধ্যতামূলক পরজীবিতা কাকে বলে? তো এই কোশ্চেন উত্তরটা যেহেতু তোমাদের বইতে নেই সেই কারণে আমি অন্য একটা বই থেকে খাতার মধ্যে লিখে নিয়েছি। তো চলো দেখো এই হচ্ছে বাধ্যতামূলক পরজীবিতা কাকে বলে। এই কোশ্চেনটা আমি এখানে লিখে নিয়েছি। তো এখানে পয়েন্ট করবে বাধ্যতামূলক পরজীবিতা। তো তার আন্ডারে লিখবে কি, প্রথমে পয়েন্ট করবে বাধ্যতামূলক পরজীবিতা, পয়েন্ট করে তার আন্ডারে লিখবে যে পরজীবী হোস্টের অনুপস্থিতিতে তাদের জীবনচক্র সম্পন্ন করতে পারে না তাদের বাধ্যতামূলক পরজীবী বলা হয়। উদাহরণ ভাইরাস, ঠিক আছে। এবারে দেখো 13 দাগের কোশ্চেন। 13 দাগের কোশ্চেন কি বলছে, পরিযান বা মাইগ্রেশন কাকে বলে? তো এই কোশ্চেন উত্তরটা আমরা 129 নম্বর পেজে পেয়ে যাবো। মাইগ্রেশন কাকে বলে সে কোশ্চেনের উত্তরের পরিপ্রেক্ষিতে তোমরা অবশ্যই লিখবে এইখান থেকে এইটুকু। তো সবার প্রথমে মাইগ্রেশন পয়েন্ট করে নেবে, এখানে পয়েন্ট করবে মাইগ্রেশন যখন তোমরা খাতা লিখছো আর কি। তো মাইগ্রেশন পয়েন্ট করে তার আন্ডারে লিখবে শীতকালে বালিহাঁস, শামুক খোল প্রভৃতি পাখি দলবদ্ধভাবে সুদূর সুদূর সাইবেরিয়া থেকে আমাদের দেশে চলে আসে। এখানে সারা শীতকাল বসবাস করে, ডিম পাড়ে, বাচ্চা লালন পালন করে, আবার শীতের শেষে দলবল সহ পুনরায় সাইবেরিয়াতে ফিরে যায়। এইভাবে কোনো পপুলেশনে অন্তর্গত জীবেরা যখন দলবদ্ধভাবে দ্বিমুখী গমনে পুরনো বাসস্থান থেকে নতুন বাসস্থানে এবং নতুন বাসস্থান থেকে পুরনো বাসস্থানে বিচরণ করে তখন তাকে মাইগ্রেশন বা পরিযান বলা হয়, ঠিক আছে। তো এইটুকু লিখে নিলেই উত্তর কমপ্লিট। অর্থাৎ তোমরা এইখান থেকে এইটুকু লিখবে, তার উপরে পয়েন্ট করবে, মাইগ্রেশন কথাটা পয়েন্ট করে নেবে। নেক্সট কোশ্চেন অর্থাৎ 14 দাগের কোশ্চেন কি বলছে, রূপান্তরক কাকে বলে? তো এই কোশ্চেন উত্তরটা আমরা 132 নম্বর পেজে পেয়ে যাবো। দেখো এই হচ্ছে রূপান্তরক। সবার প্রথমে এইভাবে পয়েন্ট করে নেবে রূপান্তরক, তার আন্ডারে লিখবে কিছু আণুবীক্ষণিক জীব বিয়োজিত পদার্থকে আরও সরল উপাদানে পরিণত করে তাকে রূপান্তরক বা ট্রান্সফরমার বলে। তো অবশ্যই উদাহরণ তো অবশ্যই দেবে, এভাবে পয়েন্ট করবেন
কি উদাহরণ পয়েন্ট করে তার আন্ডারে লিখবে মাইক্রোব ও ছত্রাক। তো এইভাবে লিখে নিলে উত্তর কমপ্লিট। এবারে দেখো নেক্সট অর্থাৎ 15 দাগের কোশ্চেন কি বলছে, অর্থকরী গুরুত্ব হিসেবে গৃহপালিত পশুদের কিভাবে ভাগ করা যেতে পারে। তো এই কোশ্চেন উত্তরটা আমরা 140 নম্বর পেজে পেয়ে যাব। তো তোমরা অর্থকরী গুরুত্ব হিসেবে গৃহপালিত পশুকে কয় ভাগে ভাগ করা যায়, 4 ভাগে ভাগ করা যায়। তো তোমরা অবশ্যই উপরে পয়েন্ট করবে অর্থকারী গুরুত্ব হিসাবে গৃহপালিত পশুর বিভাগ, ঠিক আছে। তারপরে তার আন্ডারে লিখবে কি 1 নম্বর দিয়ে লিখবে দুগ্ধ উপাদানকারী প্রাণী। দুগ্ধ উপাদানকারী প্রাণীর কি কি, গরু, ছাগল, মহিষ, ঠিক আছে। এবার 2 নম্বর পয়েন্ট করবে কি মাংস ও ডিম উৎপাদনকারী প্রাণী। তারপর লিখবে ছাগল, ভেড়া, শূকর, হাঁস, মুরগি। তার নিচে পয়েন্ট করবে 3 নম্বর পশম ও চামড়া উৎপাদনকারী প্রাণী, ঠিক আছে। ভেড়া, ছাগল, মহিষ, ঘোড়া, উট ইত্যাদি। তার নিচে পয়েন্ট করবে বিভিন্ন কাজে ব্যবহৃত প্রাণী। কি লিখবে, গরু, মহিষ, ঘোড়া, গাধা, হাতি, খচ্চর, কুকুর ইত্যাদি। তো এই পর্যন্ত লিখে নিলেই উত্তর কমপ্লিট। তাহলে 16 দাগের কোশ্চেন কি বলছে, খাদ্যের দুটি বিকল্প উৎস সম্পর্কে উল্লেখ করো। তো এই কোশ্চেন উত্তরটা আমরা 141 নম্বর পেজে পেয়ে যাবো। দেখো এই হচ্ছে খাদ্যের বিকল্প উৎস। তো তোমরা অবশ্যই পয়েন্ট করবে খাদ্যের দুটি বিকল্প উৎস হলো, এই কথাটা পয়েন্ট করে নেবে। তার আন্ডারে লিখবে 1 নম্বর দিয়ে ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক বা ইস্টের বিশুদ্ধ বা মিশ্র কালচার থেকে নিষ্কাশিত প্রোটিন পশু বা মানুষের বিকল্প খাদ্য হিসাবে ব্যবহার করা হয়। 2 নম্বর দিয়ে লিখবে ভোজ্য মাশরুম হলো নরম মাংস ও সুগন্ধযুক্ত খাদ্য। এর মধ্যে প্রোটিন, শর্করা, ফ্যাট, ভিটামিন, খনিজ, মৌল, তন্তুজ পদার্থ থাকে। তো এইটুকু লিখে নিলে আমাদের উত্তর কমপ্লিট। নেক্সট দেখো 17 দাগের কোশ্চেন কি বলছে, শক্তি সম্পদ বলতে কি বুঝো। তো এই কোশ্চেন উত্তরটা আমরা 143 নম্বর পেজে পেয়ে যাবো। তো এই হচ্ছে শক্তি সম্পদ। তো সবার প্রথমে পয়েন্ট করে নেবে শক্তি সম্পদ, তারপরে এইখান থেকে এটুকু লিখে নেবে। তো শক্তি সম্পদ পয়েন্ট করার পর তার আন্ডারে লিখবে মানব সভ্যতার প্রত্যুষ লগ্নে মানুষ প্রথমে পেশি শক্তির উপর নির্ভর করত, পরে পশু শক্তিকে কাজে লাগাতো, পরে সভ্যতার বিস্তার ও উন্নতির সঙ্গে সঙ্গে বেশি পরিমাণ শক্তি প্রয়োজনে জড় শক্তি, কয়লা শক্তি, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদিকে কাজে লাগাচ্ছে। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই সকল প্রাকৃতিক শক্তির উৎস কমতে থাকা বিকল্প শক্তি হিসাবে জলশক্তি, বায়ু শক্তি, আণবিক শক্তির কথা ভাবতে হচ্ছে। তো নিচে অবশ্যই পয়েন্ট করবে শক্তি সম্পদের উদাহরণ, ঠিক আছে। তারপরে শক্তি সম্পদের উদাহরণ পয়েন্ট করার পর তার নিচে লিখবে তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি, বায়ু শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি প্রভৃতি, ঠিক আছে। তো এইটুকু লিখে নিলে উত্তর কমপ্লিট। এবার দেখো নেক্সট কোশ্চেন অর্থাৎ 18 দাগের কোশ্চেন কি বলছে, প্রত্যাহিক জীবনে শক্তি সংরক্ষণের দুটি উপায় উল্লেখ করো। তো এই কোশ্চেন উত্তরটা আমরা 146 নম্বর পেজে পেয়ে যাবো। দেখো কোশ্চেনটা কি ছিল, প্রত্যাহিক জীবনে শক্তি সংরক্ষণের উপায় লেখো। তো সবার প্রথমে পয়েন্ট করবে এইখানে প্রত্যাহিক জীবনে শক্তি সম্পদ সংরক্ষণের উপায় কথাটা পয়েন্ট করার পর তার আন্ডারে লিখবে 1 নম্বর দিয়ে, যেহেতু দুইটা লিখতে বলছে তো এই 1 নম্বর 2 নম্বর এই দুইটা লিখতে পারো, বা 1 নম্বর আর 3 নম্বর, বা 2 নম্বর আর 3 নম্বর, যে কোনো দুইটা লিখলে হয়ে গেলো, ঠিক আছে। এখান থেকে যে কোনো দুইটা পয়েন্ট লিখলে হয়ে যাবে। তো প্রথমে কি বললাম, পয়েন্ট করবে প্রত্যেক জীবনে শক্তি সংরক্ষণ এর উপায়। পয়েন্ট করার পর তার নিচে লিখবে 1 নম্বর দিয়ে শক্তি সংরক্ষণের জন্য সমাজে প্রতিটি মানুষকে সচেতন হতে হবে যাতে প্রয়োজনীয় অতিরিক্ত শক্তি সম্পদ অর্থাৎ কয়লা, খনিজ তেল, বিদ্যুৎ ব্যবহৃত না হয়। 2 নম্বর পয়েন্ট করে লিখবে তার নিচে বাড়িতে প্রয়োজনের বাইরে আলো, পাখা ইত্যাদি বন্ধ রেখে বিদ্যুৎ এর সাশ্রয় করা প্রয়োজন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর দাদা চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। আর তোমরা অবশ্যই কমেন্ট করো যে তোমাদের কোন সাবজেক্ট বা কোন পার্ট এরপরে নেক্সট পার্ট দরকার কিনা, সেটাও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। তো আর অবশ্যই তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, আমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।